ফ্রেশ হয়ে এটা পড়ে নে। আশা করি পড়তে তেমন অসুবিধা হবে না। অন্তি এখনো নীরব, চোখের আদল এখনো নিচের দিকে ঝুঁকানো। রিক অন্তির নীরবতা দেখে অন্তির হাতে থাকা ব্যাগটি নিয়ে পাশের বেসিনে রাখলো। এরপর সাথে সাথে উপরে ঝর্ণা ছেড়ে দিল। ঝর্ণার পানির বর্ষণে অন্তির পুরো শরীর জবজবে অবস্থা। পাগল হয়েছেন? ইস, ভিজে গেলাম তো। আজ থেকে আমার সামনে নীরব থাকা তোর মানা। রাগ জিদ যাই করিস না কেন, তোর এই নীরবতা আমাকে ঠিক এইখানে পোড়ায়। বুঝেছিস ভো? ঠিক এইখানটায়। রিক বাম পাশের বুকের দিকে তাকিয়ে কথাটা বলেই দুই হাতের আঁচলে অন্তির মুখটা নিয়ে কপালে কপাল ঠেকালো। ভালোবাসি কথাটা কখনই বলবো না, কারণ এই শব্দটা থেকেও বেশি আমি তোর প্রতি অপসেট। আমাকে কখনই ওইসব কথা বলে নিজেকে ছোট করিস না জান। আমি সব মানতে পারলেও তোর জায়গায় অন্য কাউকে মানতে পারবো না। কিছুক্ষণ নীরব থেকে আবারও রিকের গম্ভীর কণ্ঠ শোনা গেল। আমি বাইরে যাচ্ছি, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রেসটা পরে নে। বেশি লেট করবি না কিন্তু। কথাগুলো বলেই অন্তিকে ছেড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। এদিকে অন্তি যেন অবাকের চরম সীমানায় উঠে পড়েছে। রিকের বলা প্রত্যেকটা কথা তার কানে ঢুকেছে। হঠাৎ করেই কেন জানি সে লজ্জা পাচ্ছে। মুখ ঢেকে সেই লজ্জা নিবারণ করার ব্যর্থ চেষ্টা করতে থাকলো সে। দরজায় টোকা পড়তেই মুখ থেকে হাত সরালো। রিকের কণ্ঠ শুনে তাড়াতাড়ি নিজের কাজ শেষ করতে থাকলো। প্রায় 20 মিনিট পর রিকের দেওয়া মেরুন কালারের জর্জেটের শাড়ি পরে বের হলো। পিলপিল পায়ে রুমে আসতেই হঠাৎ সামনে রিককে এক হাত বাড়িয়ে দিতে দেখলো। অন্তি রিকের দিকে তাকিয়ে থেকে ঘোরের মধ্যেই হাত বাড়িয়ে দিল। রিক অন্তিকে নিয়ে মিররের সামনে নিয়ে বসলো। অন্তির মাথায় থাকা টাওয়েল খুলে ফেললো। এরপর ড্রয়ারে থাকা হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো আস্তে আস্তে করে শুকিয়ে নিল হালকাভাবে। চিরুনি দিয়ে কোনো রকম ভাবে আশ্রিয়ে নিল। সামনে থাকা হালকা অর্নামেন্টস গুলোও পরিয়ে দিল একে একে। অন্তি যেন এখনো ঘোরের মধ্যেই রিকের কার্যক্রম দেখতে থাকলো। সবকিছু ঠিকভাবে পড়াতে পেরেছে দেখে সন্তুষ্টির নিঃশ্বাস ফেলল। পারফেক্ট। এইবার তোকে মিসেস রিক শিকদার লাগছে। দেখলি তো কি সুন্দর করে সাজালাম তোকে। রিকের কথায় অন্তি নিজের ঘর থেকে বের হলো। এরপর মিররের মধ্যে নিজেকে দেখে নিজেই আশ্চর্য হয়ে গেল। এটাকে হালকা অর্নামেন্টসে পুরো মুখের আদলটাই চেঞ্জ হয়ে গিয়েছে। ভাবনার মাঝে রিক অন্তিকে দাঁড় করালো। অন্তি এবার রিককে ঠিকভাবে দেখলো। রিকও আজ অন্তির সাথে মিলিয়ে মেরুন রঙের পাঞ্জাবি পরেছে। মাথার চুলগুলো সুন্দর করে সেট করা। মুখে থাকা হালকা দাড়ির কাটিং এর স্টাইলটা দারুণ মানিয়েছে রিককে। এর মধ্যেই রিক অন্তিকে নিয়ে খোলা বারান্দায় নিয়ে গেল। ওইখানে পরিবেশটা যেন পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সেখানে এখন গোল একটা মিনি টেবিল বসানো হয়েছে। আশেপাশে আগের থেকেও আরো বেশি করে ক্যান্ডেল সাথে গোলাপ ফুলের পাপড়ি বিছানো হয়েছে। এত কিছু কখন করলেন রিক ভাই? ইস, কোনো কথা না। আজ শুধু তোর হাজবেন্ডের রাগ ভাঙানোর পন্থা দেখবি। সবকিছু এত পারফেক্ট ভাবে সাজানো হয়েছে যে অন্তি শুধু মুগ্ধ হয়েই দেখে গেল। কথাটা বলেই অন্তিকে একটা চেয়ারে বসিয়ে দিল। এরপর এগিয়ে নিজের ফোনে কিছু একটা টাইপ করে রোমান্টিক একটি গানের টোন ছাড়লো। এই গানটি অন্তির খুব পছন্দের। রিক গিয়ে চেয়ারে বসেই সময়টা খুব দারুণভাবেই উপভোগ করলো। বাইরে হাওয়া ঝিরিঝিরি বৃষ্টির সাথে হালকা বাতাসে পরিবেশটাকে আরেকটু রোমান্টিক করে তুলল। কিছুক্ষণের মধ্যেই শেষ হলো তাদের রোমান্টিক ক্যান্ডেল ডিনার। খাওয়া দাওয়া শেষে রিক অন্তিকে আবারও কোলে তুলে নিল। এরপর আবারও নিয়ে দোলনায় গিয়ে বসলো। কেমন লাগলো আমার রাগ ভাঙানোর পন্থা? মন্দ নয়। রাগ ভেঙেছে কি তবে? হুম। তাহলে তো এইবার আমার কিছু পাওনা পাওয়ার কথা। এতদিন যে আমাকে কষ্ট দিয়েছিস, তার জন্য তো আমারও রাগ থাকার কথা। আপনি কেন রাগ করবেন? আপনি জানেন না ছেলেদের রাগ করতে নেই। রাগ শুধু মেয়েদের থাকতে হয়, আর ছেলেদের দায়িত্ব মেয়েদের রাগ ভাঙানো। অন্তির বাচ্চাদের মতো কথা বলতে দেখে রিক হাসলো। আর এসব কোথায় লেখা আছে শুনি? হুম হুম। লেখা থাকবে কেন? এটা তো সবাই জানে, বিশেষ করে যারা প্রেম করে তারা। তো আপনার দেখা কারা কারা প্রেম করেছে শুনি? সবাই তো করছে, শুধু আমি ছাড়া। কতদিনের শখ ছিল একটা প্রেম করা, কিন্তু কি একটা দুর্ভাগ্য নিয়ে জন্মালাম। এখনো একটাও প্রেম করতে পারলাম না। প্রেম করার খুব শখ, তাই না? হ্যাঁ, অনেক শখ। কি বললি? রিকের কথা শুনে অন্তির হাসি মুখ হঠাৎ করে বেজার হয়ে গেল। কার সামনে কি বলছে? এ তো বাঘ মামার সামনে শিকার করার ফাঁদ পেতে দিচ্ছে। না মানে কিছু না। হঠাৎ করেই অন্তি চিৎকার করে উঠল। ও মা গো, আমার পেট!
আরেকবার যদি তোর এই বাদরমুখের প্রেমের কথা শুনি তবে এর থেকেও আরো বেশি পরিমাণে জখম করব। অন্তি ব্যথাযুক্ত স্থানে ডলতে ডলতেই ঠোঁট উল্টালো। আপনি খুব অসভ্য রিক ভাই। তাহলে তো আরেকটু অসভ্যতা করতে হয় তোর সাথে, কি বলিস? দেখ, পরিবেশটা কিন্তু অসভ্যতম করার মতোই। চল তাহলে শুরু করি। কথাগুলো বলতে বলতেই অন্তির উদরের উপরে থাকা শাড়ির ভেতর হাত কুলিয়ে দিল। এই, না না না, ছাড়ুন বলছি, ছাড়ুন প্লিজ। হুম, আজ কোনো ছাড়াছাড়ি নেই। আজ শুধু অসভ্যতা করার দিন। বউয়ের আল্ট্রা প্রোম্যাক্স রাগ ভাঙানোর দিন, যাতে ভবিষ্যতে আর কখনো তুই এই রিস্কদারের সাথে রাগ করতে না পারিস। কথাগুলো বলতে বলতেই অন্তিকে নিয়ে সে মুহূর্তেই উঠে গিয়ে রুমে চলে গেল। ভেবেছিল আজ সারা রাত বৃষ্টি বিলাস করতে করতেই কাটিয়ে দিবে। তবে অন্তিকে কিছুটা উইক লাগছে বিধায় কথাগুলো বলেই রুমে চলে গেল। এইদিকে রিকের কথার উল্টা মিনিং বুঝে অন্তি ছাড়ানোর জন্য ছটফট করতে থাকলো। রিক সেইভাবে বেডের মধ্যে অন্তিকে ছুঁড়ে মারলো। এভাবে ছুঁড়ে মারায় অন্তি তেমন একটা ব্যথা পেল না। বেড নরম থাকায় রিক নিজের পাঞ্জাবি খুলে ফেললো তৎক্ষণাৎ। এরপর অন্তির উপর নিজের ভর ছেড়ে দিল। চল বউ, অসভ্যতা শুরু করি তবে। প্লিজ না। অন্তির কথা শুনে রিক মুচকি হেসে দিয়েই অন্তিকে বুকের মাঝে মাথা নিয়ে জড়িয়ে ধরল। ঘুমিয়ে পড়, আর আমাকে ঘুমাতে দে। হঠাৎ করা কাণ্ডে অন্তি আবারও বেকুব বনে গেল। তার এই রিক ভাই এভাবে গিরগিটির মতো রং বদলায় কেন? শোন, 5 মিনিটের মধ্যে না ঘুমালে আজ কিন্তু অসভ্যতার প্রমাইস দেখাবো। তখন কিন্তু আমাকে আলটা অসভ্য ডাকলো কাজ হবে না। অন্তির সাথে সাথে চোখ বন্ধ করে রিকের বুকে মাথা রাখলো। রিকও যেন অন্তির কাণ্ডে মুচকি এসে অন্তির কপালে স্নিগ্ধ স্পর্শ বুলিয়ে দিল। দুইজনই ঘুমের দেশে পাড়ি দিল। তবে সে ঘুম বেশিক্ষণ টিকল না। অন্তিকে বারবার রিকের উন্মুক্ত বুকে নাক ঘষতে দেখে কি সমস্যা বউ? এইভাবে নাক ঘষে আমার কন্ট্রোলের 12টা কেন বাজাচ্ছিস? তো আমাকে এইভাবে জড়িয়ে রেখেছেন কেন? আপনার বুকের লোমগুলো আমার নাকে ঢুকছে তো। অন্তিকে এভাবে ঘুম জড়ানো কথা বলতে দেখে রিক শুকনো ঢুক গিলল। তখনও অন্তিকে ছাড়ল না, মিশিয়ে রাখলো তার বুকের মাঝে। কি হলো? ছাড়ুন আমায়। বউ, আবারও সেই ডাক। অন্তি আজ যেন পাগল হয়ে যাবে। তবুও নিজের মধ্যে থেকেই হুম। আজ যদি বেসামাল হই তবে কি আমাকে দোষ দিবে? মানে? মধ্যরাতে ঘুম ভাঙিয়ে নিজের সর্বনাশ ডেকে আনলে, এখন তোর এই বেসামাল বরকে সামাল দে। কথাটা বলেই রিক বেসামাল ভাবেই অন্তিকে এলোমেলো করতে থাকলো। হঠাৎ আক্রমণে অন্তি ভয় পেলেও রিকের মনোভাব বুঝতে পারল। অন্তি নিজেও যেন হঠাৎ করে রিকের সাথে মিশে যাওয়ার ইচ্ছে প্রেরণ করলো। আবার সোয়াকে কখনো অপমান করিস না যা। আমি শুধুমাত্র তোর মাঝেই আসক্ত। আজ তোকে ছোঁয়ার কোনো প্ল্যান ছিল না, তবে তোর এই মধ্যরাতে আমাকে জাগানো উচিত হয়নি। এখন কষ্ট হলো আমাকে সামলে নেব, নইলে খুব কঠিনভাবে আঘাত পাবো আমি। প্লিজ বউ, একটু সামলে নি। অন্তি রিকের আর্তনাদ বুঝলো কি? হ্যাঁ, বুঝলো তো। রিকের মাথার চুলে হাত গুলিয়ে কপালে উষ্ণ ছোঁয়া দিল। এতেই যেন রিক খুশি হয়েই অন্তিকে নিজের সাথে মিশিয়ে নিতে থাকলো। তার সাথে বাড়তে থাকলো তাদের মিলনের বৃষ্টিময় প্রথম রাত। সুখ অসুখের মাঝেই মিশে যেতে থাকলো দুটি পবিত্র আত্মা। বিকেলের শেষ ভাগ হতেই চারিদিকে হঠাৎ করে ঝড় হাওয়া শুরু হলো। সামনেই বৈশাখ মাস আসছে, যার প্রেক্ষিতে চারিদিকে কালবৈশাখী ঝড়ের মতোই দমকা হাওয়ার প্রকোপ বাড়ছে ধীরে ধীরে। এর মধ্যেই রিদওয়ান ভিলাতে ফিরে ভোরকে নিয়ে। তাদের সাথে রিক অন্তিও ফিরে আসে। ভোরের শরীর উইক থাকায় ঠিকমতো কথা বলতে পারছে না, আর না তো হাঁটতে পারছে। হঠাৎ করেই কেন জানি শরীরটা অসাড় লাগছে। তার ঠিক কি হয়েছিল সে নিজেই জানে না। শতবার মনে করার চেষ্টা করলেও মনে পড়ছে না। সেই বিষয়ে অন্তিকে জিজ্ঞেস করলে সেও হাসি মুখে শুধু বলে যে ঠিকমতো খাওয়া দাওয়া না করার জন্য সেন্সলেস হয়ে গিয়েছিল। রিদওয়ান ভোরকে নিয়ে সোজা নিজেদের রুমে এনে বেডে শুয়ে দেয়। এরপর অন্তিকে বলে যে ভোরের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিতে। কথাটা বলেই সে বেরিয়ে যায় ভোরের সাথে কোনো কথা না বলেই। আধ ঘন্টার মধ্যেই আবারও রিদওয়ান ফিরে আসে, হাতে খাবারের ট্রে নিয়ে। অন্তির নিজেরও ক্লান্ত লাগছে বিধায় রিদওয়ান আর ভোরকে প্রাইভেসি দিতে রুম থেকে বেরিয়ে যায়। খাবারগুলো মিনি টেবিলে রেখে ভোরকে শোয়া থেকে দ ভঙ্গিতে বসিয়ে দিল। মাথার পিছনে দুটো বালিশও রাখলো, যাতে আরাম করে বসতে পারে। এরপর বলে থাকা চিকেন স্টু নিয়ে খাওয়াতে থাকলো। সবকিছু নীরবভাবেই হচ্ছে। ভোর রিদওয়ানের কার্যকলাপ দেখতে থাকলো। তবে বেশিক্ষণ তার নীরবতা কেন জানি সহ্য হলো না।
গলার আওয়াজটা কোনো মতে কণ্ঠনালীতে আনার চেষ্টা করলো, কিন্তু প্রথমবার করতে পারলো না। দ্বিতীয়বার চেষ্টা করার জন্য মুখ খুলতেই যেভাবে মুখ বন্ধ আছে সেভাবেই যেন মুখ বন্ধ থাকে। এখানে কেউ কথা বলার জন্য উঠে পড়ো লাগেনি। খাবার খাওয়াচ্ছে, খেয়ে নাও। রিদওয়ানের গম্ভীর আওয়াজের কথা শুনে ভোরের কেমন জানি লাগলো। কথা শুনে মনে হচ্ছে রিদওয়ান তার উপর রেগে আছে। কিন্তু কেন রেগে আছে? সে এমন কি করলো যে যার প্রেক্ষিতে তার রাগময় কথা বেরোচ্ছে? আপনি কি আর বলতে পারলো না। কথাগুলো গলাতে বেজেই কাশতে শুরু করলো। চিকেন স্টোর ঝোলগুলো মুখে থাকায় সহজেই কণ্ঠনালীতে প্রবেশ করে। এই জন্য কাশিটা খুব কঠিনভাবেই বেড়ে গেল। ভোরের এরূপ অবস্থা দেখে রিদওয়ান তাড়াতাড়ি হাতের বাটিটা রেখে পানির গ্লাস নিয়ে ভোরের পিঠে মালিশ করতে করতেই খাওয়াতে থাকলো। কিছুক্ষণ পর ভোর স্বাভাবিক হতেই রিদওয়ানের জোরালো ধমক পড়ল। তোমাকে নিষেধ করা সত্ত্বেও কথা কেন বলছো? যে কাজ তোমাকে করতে না করে সেই কাজগুলো কেন করো? কথা বলার জন্য খুব লাফালাফি করছো। ওয়েট, তোমার কথা বলানো আমি বন্ধ করছি। রিদওয়ান এতক্ষণ ভোরের বাহুতে দুই হাত চেপে রেখে এই কথাগুলো বলছিল। বাহু ছেড়ে রিদওয়ান জায়গা থেকে সরে গিয়ে অন্য এক পাশে গিয়ে কিছু একটা খুঁজলো। পেয়েও গেল। হাতের জিনিসটি এনেই ভোরের দিকে এগুলো। এইদিকে ভোর রিদওয়ানের কাণ্ড দেখে ভয় কিছুটা পিছিয়ে গেল, কিন্তু রিদওয়ান তবুও যেন নিজের কাজে বহাল রাখলো। ভোরের মুখে বড় করেই টেপ লাগিয়ে দিল। এইদিকে ভোর এসব টেপ না লাগানোর জন্য রিদওয়ানের সাথে ধস্তাধস্তি করতে থাকলো। শেষ পর্যায়ে ভোর যখন মুখ থেকে টেপ খুলতে যাবে, তখনই রিদওয়ান রক্তলাল চোখে তাকালো। আর একবার যদি টেপ খোলার জন্য হাত এগিয়ে আনতে দেখি, তবে আজ রিদওয়ানের ভয়ানক রূপটা দেখবে ভোর। কথাগুলো যেন ভোর ভয়ের মাঝেই ফুপাতে কথাগুলো শুনে ভোর ভয়ের মাঝেই ফুপাতে লাগলো। সামান্য কথা বলায় রিদওয়ান তার সাথে এমন বাজে ব্যবহার কেন করছে? সে কি পাগল হয়ে গেছে, নাকি ভোর নিজে পাগল হচ্ছে? কান্নার মাঝেই নিজেকে সে রিদওয়ানের বুকে আবিষ্কার করলো। এভাবে জড়িয়ে ধরাতে ভোর ছটপট করতে থাকলো। মুখের মধ্যে টেপ থাকা সত্ত্বেও করতে থাকলো। আরেকবার নড়চড় করলে পুরো বডি আজ টেপ দিয়ে মোড়াবো ভোর। নড়চড় না করে আমাকে শান্তিতে ঘুমাতে দাও, নাহলে আজ তোমার শান্তি আমি প্রত্যেকটা সেকেন্ডে কেড়ে নেব। কথাগুলো বলেই ভোরকে আবারও বুকের মধ্যে খুব শক্তভাবেই জড়িয়ে ধরলো। ভোর যেন আজ মহা ফ্যাসাদে পড়েছে। এই লোক আজ তার সাথে যে আচরণগুলো করছে, এতে নির্ঘাত তার সন্দেহ হচ্ছে। হয়তো এই লোক পাগল হয়েছে, নয়তো ভোরকে পাগল করার জন্য এই লোক ফাঁদ পাচ্ছে। উফ, এই মুসিবত থেকে তাকে রক্ষা করবে কে? কেউ রক্ষা করবে না, কারণ স্বয়ং রক্ষা কবচ তোমার হাতের মুঠোয় আছে। কিরে ভাই, এ লোক আমার মনের কথা কেমনে শুনছে? অদৃশ্য মনশ্রবণ আছে নাকি? অদৃশ্য মায়াজালে আটকে আছে। ভোর ভ্রুকুচকে রিদওয়ানের মুখের দিকে তাকিয়ে থাকলো। তার প্রত্যেকটা কথা রিদওয়ান কিভাবে বুঝছে? কথাগুলো ভাবতে ভাবতেই চোখগুলো নিভু হয়ে আসলো। হঠাৎ করে ঘুমেরা মিলে ঝাঁক বসালো। রিদওয়ানকে দেখতে দেখতেই সে অবস্থাতেই ভোর ঘুমিয়ে পড়ল। গভীর নিঃশ্বাসের ধ্বনিতে বুক ওঠানামা করছে ভোরের। রিদওয়ান এতক্ষণ চোখ বন্ধ করেই ছিল, কিন্তু যখন বুঝলো যে ভোরের শরীর অনেকটা ছেড়ে দেওয়া, তখনই চোখ খুলে ফিরল। ভোর ঘুমিয়ে পড়েছে দেখে ভেতর থেকে গভীর নিঃশ্বাস ফেলল। হসপিটালে যখন ভোরের জ্ঞান ফিরে, তখন ভোরকে কিছুটা চিন্তিত দেখতে পায়। হঠাৎ করে সে হসপিটালে কেন এসেছে সবার থেকে জানতে চায়। এই স্থানটা তার কোনো কালেই পছন্দ না। এই স্থানময় জায়গায় সে জন্ম নিল, আর তার সাথে তার মাকেও হারালো, যার জন্য তার ঘৃণা জন্মে যায় জায়গাটা নিয়ে। ভীষণ অধৈর্য হয়ে পড়ে ভোর এই জায়গা থেকে যাওয়ার জন্য, যার প্রেক্ষিতে রিদওয়ানকে বাধ্য হয়ে নিয়ে আসতে হয় শিকদার ভিলায়। তবে ডাক্তারের কঠিন আদেশ ছিল ভোরকে যতটুকু পারে ঘুমের মধ্যে রাখতে। ঘুমের ইনজেক্ট দেওয়াটা মস্তিষ্ক আর শরীরের জন্য ঠিক হবে না, বিধায় ডাক্তার সে বিষয়ে না করে দেয়। ন্যাচারাল ঘুমের প্রয়োজন ভোরের, আর এতে মস্তিষ্ক যথেষ্ট ঠান্ডা থাকবে। আর মস্তিষ্ক ঠান্ডা থাকলে এর মধ্যে থাকা নার্ভগুলো সঠিকভাবে কাজ করার ক্ষমতা পাবে। সবকিছু ভেবে রিদওয়ান ভোরের কপালে উষ্ণ ছোঁয়া দিল। নিজের রাগকে সে কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না। আজও তাই হলো ভোরের সাথে। মেয়েটা অসুস্থ, তবুও সে ভোরকে এভাবে মুখের মধ্যে টেপ লাগানোতে খারাপ লাগছে। আস্তে আস্তে করে সেই টেপটি উঠিয়ে নিল। এরপর সে স্থানে গভীরভাবে কয়েকটা পরপর চুমু খেলো। পুরো মুখমণ্ডলেই চুমুর বর্ষণ হতে থাকলো। ভোর ঘুমের মধ্যে নড়ে উঠতেই রিদওয়ান নিজের কাজ থামিয়ে দিল। মেয়েটার ঘুম ভাঙলে তো হবে না, তাকে যেভাবেই হোক সবকিছু জানতে হবে।
অর্ধেক অংশ আপাতত ক্লিয়ার হয়েছে সে, বাকি অর্ধেকটাও রাতের মধ্যেই ক্লিয়ার হবে। আর সে যেটা ভাবছে সেটা যদি হয় তবে সে সমস্যার কারণগুলোকে ছাড়বে না, যতটুকু কষ্ট ভোর পেয়েছে তার থেকেও অধিক কষ্ট দিয়ে ছাড়বে। কথাগুলো ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল। এমনিতেই সারাদিনে দৌড়াদৌড়িতে যেন নিজের শরীরও ক্লান্ত লাগছে। আপাতত গভীর ঘুমের প্রয়োজন, শান্তির এক গভীর ঘুম। অন্ধকার রুমে চেয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছে এক রমণী। যখন থেকেই জ্ঞান ফিরেছে তখন থেকেই চিৎকারের ধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু এভাবে অনেকক্ষণ চিৎকার করার পরও যখন কোনো কাকপক্ষীর হদিস পেল না, তখন নিজের শক্তি আর অপচয় করলো না। চুপ করেই পড়ে থাকলো প্রায় ঘন্টা খানিক। হঠাৎ করেই দরজাটি খুলে কেউ একজন প্রবেশ করলো। সেই শব্দের ধ্বনিতে রমণীর চোখ খুলেই চকিত নজরে খুঁজতে লাগলো আগত হওয়া ব্যক্তিটির। তবে অন্ধকার থাকায় ঠিকঠাক বুঝতে পারল না কে এই ব্যক্তি। হঠাৎ করে অন্ধকারময় ঘরে ক্ষীণ আলোর দেখা মিলে, এতেই যেন চারিদিকে সবকিছু হালকা স্পষ্ট হলো। পুরো ঘরটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে, হয়তো অনেক দিন রুমটা বন্ধ ছিল। কে আপনি? আর আমাকে এখানে বেঁধে কেন রেখেছেন? রমণীটি আর কেউ নয়, সে হলো সানা। আজ সন্ধ্যার দিকেই সে তার পুরাতন বন্ধুদের সাথে মিট করে বাসার দিকে রওনা দিচ্ছিল, কিন্তু পথিমধ্যে তার গাড়িটি অন্য এক গাড়ি আটকিয়ে ফেলে। সানা কিছু বুঝে ওঠার আগেই একজন এসে গাড়ির দরজা খুলে ফেলে। এরপর মুহূর্তের মাঝেই মুখে রুমাল চেপে ধরতেই সানার সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। এরপর যখন চোখ খুলে তখন অন্ধকারে সে কিছুই দেখতে পারে না, তবে তাকে যে কিডন্যাপ করা হয়েছে সেটা নিজের অবস্থা দেখেই বুঝতে পেরেছিল। ওয়েলকাম মিস সানা। এখানে খাতিরজতা কেমন লাগছে আপনার? হঠাৎ করে এই পরিচিত কণ্ঠ শুনে সানা চমকে গিয়েই সামনের অবয়বটির দিকে তাকালো। তাকিয়েই যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। প্লিজ রিদ। সানার মুখে আবারও রিত নামটা শুনে চোয়াল শক্ত করে ফেলল। সাথে সাথে পেছনের পকেট থেকে কালো চকচকে অস্ত্রটি নিয়ে সানার মুখের ভেতর ঢুকিয়ে দিল। তোকে বারবার বারণ করা সত্ত্বেও আমাকে হৃদ কেন ডাকিস? রিদওয়ান হঠাৎ এরূপ আচরণ করায় সানা ভীষণ ভয় পেল। মুখের মধ্যে থাকা পিস্তলের ঘষায় মুখের মধ্যে থাকা চামড়ার অগ্রভাগ ছিঁড়ে যাওয়ার জোগাড়। আরেকবার যদি তোর মুখে নাম নিতে দেখি তবে তোর এই মুখ আর কথা বলার অবস্থায় থাকবে না। কথাটা বলেই রিদওয়ান সানার মুখ থেকে পিস্তলটি সরিয়ে নিল। এরপর নিজের গাত্রে পরিহিত শার্টটি ঠিক করতে করতেই পেছনে থাকা চেয়ারে এক পা আরেক পায়ের উপর তুলে বসে পড়ল। এইদিকে সানা রিদওয়ানের পিস্তলের আঘাতে ব্যথাময় মুখ নিয়েই সামনের দিকে তাকালো। এখানে আমাকে কেন এনেছেন? আর এইভাবে বেঁধেই বা কেন রেখেছেন? জাস্ট পুরো মুখটা উড়িয়ে দেব। তুই জানিস না কেন এনেছি তোকে? রিদওয়ান কথাটা বলেই ভয়ানক এক হাসিতে ফেটে পড়ল। হাতে থাকা পিস্তলটি ঘোরাতে ঘোরাতেই হঠাৎ করেই সানার একদম কপাল বরাবর নিশানা করলো। তোকে মারার জন্য আনছে, সাথে কিছু হিসেব নিকেশ করতেও। এটা নিচে নামাও। দেখো, মজা করো না আমার সাথে। আমি জানি তুমি আমাকে মারতে পারবে না, তবুও কেন মজা করছো? আমরা শান্তভাবে কথা বলি। সানার ভয় মিশ্রিত কথা শুনে রিদওয়ান যেন তৃপ্তি পেল। তোর সাথে কি আমার মজার সম্পর্ক আছে নাকি যে মজা করবো তোর সাথে? আর কি বললে? আমি তোকে মারতে পারবো না? সত্যি কি আমি তোকে মারতে পারবো না? কথাটা বলতে বলতেই বাঁকা হেসে হাতের পিস্তলটি চালিয়ে দিল। পিস্তল চালানোর সাথে সাথেই সানার আর্তচিৎকার বেরিয়ে আসলো। গুলিটি ঠিক তার মাথার পাশ দিয়েই গিয়েছে। আরেকটু হলেই যান বাঁচত কিনা সন্দেহ। রিদওয়ান হঠাৎ করে কাউকে ডাকলো। ডাকার সাথে সাথেই দুইজন মোটা মহিলা রুমে ঢুকলো। আঙ্গুলের ইশারায় কিছু একটা বলতেই মহিলার মধ্যে একজন সানার সামনে দাঁড়ালো। আরেকজন পেছনে গিয়েই ভয় মিশ্রিত সানাকে হাতগুলো পেছনে বেঁধেই মাথাটা সোজা করে ধরলো। এরপর নিস্তব্ধ ঘরে চলল কিছু টর্চার। একে একে সানার দুই গালে থাপ্পড়ের দাগ বসে গিয়ে মুখ থেকে রক্ত ঝরতে লাগলো। বেশিক্ষণ সেই টর্চার সহ্য করতে পারল না। মুহূর্তের মাঝেই ঝিমিয়ে পড়ল সে। পানি ঝাপটা মেরে জ্ঞান ফেরান। রিদওয়ানের কথা মতো বরফ পানি নিয়েই ঝাপটা মারল সানার মুখমণ্ডল জুড়ে। হঠাৎ এমন ঝাপটায় সানা নিজের হুঁশ ফিরতেই ফুপিয়ে কান্না করে দিল। গালের মধ্যে অসহ্য যন্ত্রণায় কলিজা ছিঁড়ে যাওয়ার জোগাড়। আমাকে মারছিস কেন তোরা? এই অমানুষের দল, আমার হাতের বাঁধন খোল, আজ সবকটাকে জেলের ঘানি টানাবো। কথাগুলো শুনে রিদওয়ান তার বাম কানে আঙ্গুল দ্বারা খুঁচিয়েই মুখটাকে বিকৃত করল। আপনারা দাঁড়িয়ে কি শুটিং দেখছেন? হাত চালাতে বলেছে। রিদওয়ানের ধমকে আবারও সানার গালে হামলা চলল। কিছুক্ষণ পর রিদওয়ান নিজেই তাদের থামতে বলে। হাতের ইশারায় দুজনকেই বেরিয়ে যেতে বলে। মহিলাগুলো বের হতেই রিদওয়ান উঠে গিয়ে সানার একদম সামনে বসেই তার নাজেহাল অবস্থা দেখল।
ঠোঁটের মধ্যে কিছুটা তৃপ্তির হাসি ফুটে উঠল এত সময় পর। সানার শরীরে কিছুটা জ্ঞান থাকলেও পুরোপুরি জ্ঞান তার নেই বললেই চলে। রিদওয়ান আবারও সানার শরীরে নিজেই বরফ পানি ঢেলে দেয়। সানার শরীর দুর্বল থাকায় কিছুটা গুঙ্গিয়ে ওঠে। কেমন লাগছে এখন আপনার? অসুস্থ বোধ করছেন নাকি মরণ যন্ত্রণার মতোই কাতরাচ্ছেন? কোনটা মিস সানা? আমাকে আমাকে এভাবে মার খাওয়ালে কেন? আমার দোষ কি? সানার অল্প স্বরের কথায় রিদওয়ান হাতে থাকা পিস্তল নিয়ে গালে ঘষতে ঘষতেই। তোর বেশি চালাকির জন্য। আমার বেশি চালাকির জন্য? ঠিক বুঝলাম না। রিদওয়ান তৎক্ষণাৎ নিজের পকেট থেকে ফোন বের করে একটি অডিও রেকর্ড প্লে করলো। সাথে সাথে ভেসে উঠল কিছুদিন আগের ভোরের সাথে তার হওয়া সকল কথোপকথন। ব্যথাময় মুখ যেন মুহূর্তের মাঝেই রাগে পরিণত হলো। তুমি আমাকে এই মেয়ের জন্য এতগুলো মার দিলে? জাস্ট এই ফকিন্নির জন্য? সানার কথা বলতে যথেষ্ট কষ্ট হচ্ছে, তবুও সে কথাগুলো জোর দিয়ে বলাতে রিদওয়ান তৎক্ষণাৎ সানার থুতনি চেপে ধরল। তোর এই নোংরা মুখে আমার বউয়ের নামে যদি আর একটা উল্টাপাল্টা কথা শোনে, তবে আই সোয়ার তোকে জাস্ট জায়গাতেই ফিনিশ করতে আমার 2 মিনিটও লাগবে না। রিদওয়ানের রক্তলাল চোখে এরূপ কথা শুনে সানা ভয় পেল কি? হ্যাঁ, অবশ্যই পেল। সানা জানে রিদওয়ানের রাগ ঠিক কতটা ভয়াবহ। তবে সেই ভয়ের মাঝেও তার বুকটা ফেটে যাচ্ছে রিদওয়ানের মুখে অন্য মেয়েকে বউ সম্বোধন করাতে। তুমি শুধুমাত্র আমার হৃদ, শুধু আমার। আমি তোমাকে না পেলে ওই মেয়েকেও পেতে দেব না। সুযোগ পেলেই ওই মেয়েকে শেষ করে দেব। আর বলতে পারল না। রিদওয়ান রাগে চোটে পা দিয়ে সানার চেয়ারে শক্ত করেই লাথি দিল। ব্লাডি বিচ! তোর সাহস কি করে আমার হোয়াইট অ্যাঞ্জেলকে শেষ করার কথা বলিস? নিজেকে কি ভাবিস তুই? তোর অবস্থান আমার নজরে সবসময় নিচু স্তরে ছিল, আর সারা জীবন সেটাই থাকবে। রিদওয়ানের ধাক্কার চোটে সানা দেওয়ালের সাথে বাড়ি খেয়ে চেয়ারে বাঁধা অবস্থায় নিচে পড়ে গেল। নিভু নিভু চোখে রিদওয়ানের কাছে নিজেকে রক্ষা করার জন্য আর্তনাদ করছে মেয়েটা। কিন্তু সে আর্তনাদ রিদওয়ান শুনলে তো? এটাই লাস্ট বার। প্রথম ভুলের জন্য তোর গাল আর মুখের অবস্থা বেহাল করেছে। দ্বিতীয়বার ভুল করলে তোর অবস্থা ঠিক কী করব সেটা হয়তো একটু হলে কল্পনা করতে পারছিস। তাই নিজেকে শুধরে নে, নইলে রিদওয়ানের হাত থেকে তুই কখনোই বাঁচতে পারবি না। কথাটা বলেই রিদওয়ান বেরিয়ে পড়ল। বাইরে থাকা মহিলাদের বলে গেল যাতে সানাকে হসপিটালে এডমিট করে দেয়। যতটুকু শাস্তি দেওয়ার দরকার ছিল ততটুকুই শাস্তি সে দিয়েছে তার হোয়াইট এঞ্জেলকে কষ্ট দেওয়ার জন্য। রাত প্রায় 3টে। রিদওয়ান রুমে এসেই বেডের দিকে তাকালো। ভোরকে উল্টো হয়ে ঘুমোতে দেখে রিদওয়ানের মনে কিছুটা শান্তি অনুভব করলো। মেয়েটা ঘুম থেকে এখনো জাগেনি। তবে ভোরের অবস্থান পর্যবেক্ষণ করে তাড়াতাড়ি সে ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। কিছুক্ষণের মধ্যেই গোসল করে বের হলো। টাওয়েল দ্বারা মাথার চুলগুলো মুছে একদম বেডে শুয়ে পড়ল। উল্টো হয়ে শুয়ে থাকা বোরকে নিজের দিকে ফেরালো। মাথাটা একদম বুকের কাছে মিশিয়ে নিয়েই জড়িয়ে ধরল। এরূপ জড়িয়ে ধরায় ভোর নিভু নিভু চোখে রিদওয়ানের দিকে তাকালো। ঘুমের মধ্যেই মুচকে হাসি দিয়ে সেও জড়িয়ে ধরল। মুখ দিয়ে অস্ফুট স্বরে উচ্চারিত হলো, আমার ব্যক্তিগত স্বামী, আমার অবাধ্য প্রেম স্পন্দন, বড্ড ভালোবাসি ঘুমের ঘোরে কথাটা বলেই চুপ হয়ে গেল। রিদওয়ান ভোরের কথা শুনে তার মাথাতে স্নিগ্ধ স্পর্শ বোলালো। তোমার মধ্যে থাকা সকল ভালোবাসা তোমার মধ্যে খুব স্নিগ্ধ হানি। কখনো সে ভালোবাসা ভুলে যেও না প্রেম স্পন্দন। তবে যে তোমাকে পেয়েও আমি নিঃস্ব হয়ে যাব। তুমিহীন আমার সকল কার্যক্রম ব্যর্থ হানি। তুমিময় সুখগুলো বড্ড বেশি শান্তিময়, বড্ড বেশি মোহনীয়। ভালোবাসি আমার প্রাণ পাখি। 2 দিন পর। ভোর আপাতত অনেকটাই সুস্থ। রিদওয়ান এই 2 দিন তার সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনি। তবে ভোরের সব দিকেই যত্ন করে গিয়েছে। ঔষধ থেকে শুরু করে খাবার খাওয়ানো, সাথে ভেজা চুল শুকিয়ে দেওয়া, সবই নিজের হাতে করেছে। তবুও মন খুলে 2-3টা আলাপ করেনি। ভোর তো আজ বিকেলের দিকে কান্নাই করে দিয়েছিল রিদওয়ান তার সাথে ভালোভাবে কথা বলছে না দেখে। সে মনেও করতে পারছে না তার ভুলটা ঠিক কোন জায়গায়। এখন প্রায় রাত 10টা। ভোর আজ একদম না খেয়েই বসে আছে। খাবে না সে। রিদওয়ান যতক্ষণ না আসল ঘটনা বলবে ততক্ষণ পর্যন্ত সে খাবে না। জিদ ধরে আজ মিনি ছাদের মধ্যে বিছিয়ে রাখা দোলনায় বসে আছে। বাইরে হালকা বাতাসের মধ্যেই ভোর তাকিয়ে আছে অর্ধচন্দ্রের দিকে। মন খারাপ হলেই সে চাঁদের সাথে গভীর গবেষণায় বসে যায়। কারো পদচরণের শব্দে ভোর নিজের ভাবনা থেকে বের হলো। ব্যক্তিটি কে হতে পারে তা তার গাত্রে থাকা সুগন্ধি মিশ্রিত পারফিউমের ঘ্রাণ নিয়েই বুঝতে পারল। তাই আর পিছন ফিরে তাকালো না। ফের চাঁদের দিকে তাকিয়ে থাকলো এক ধ্যানে। এত রাতে এখানে কি করছো? একা একা এখানে বসে থাকতে বারণ করিনি? রিদওয়ান
কথার বিপরীতে ভোর নীরব ভূমিকা পালন করলো, মুখ ভেঙচি দিল কথাগুলো বলে। আমি তোমার সাথে কথা বলছি ভোর। এতদিন আদর করে হানি ডার্লিং সোনা জান কত কিছুই না ডাকতো, আর এখন দেখো কেমন আমার নাম ধরে রেখে যাচ্ছে। আরে ভাই, আমি তো নিজের নাম জানি, সেই নাম নিয়ে বারবার ডাকার কি আছে রে ভাই? বউকে কি কেউ নাম ধরে ডাকে নাকি? বিয়ের পর থেকে আমার অভ্যেস খারাপ করে এখন আবার আসছে উনি আমার নাম নিয়ে জপতে। অসহ্য লোক একটা। ইচ্ছে করছে এর মুখে মরিচ ডলে দিয়ে এরপর নিজের আদরযুক্ত নামগুলো জপ করাই। সেটাও তো পারবো না। পারবো শুধু এরা যখন তখন ধমক খেতে। হায় রে ভোর, তোর জীবনের মধ্যে কোনো সুখ নাই রে, কোনো সুখ নাই। জামাইটাও এখন তোরে 2 দিনে ভুইলা গেছে রে। সেবা যত ঠিকই করে কিন্তু আদর আর করলো না রে, করলো না। ভোরের ভাবনা যুক্ত কথার মাঝেই রিদওয়ান সে মুহূর্তেই ভোরকে কোলে তুলে নিল। ভোর নিজের চিন্তায় বিভোর ছিল বিধায় ভীষণ ভয় পেল। সাথে সাথে চোখ বড় করে রিদওয়ানের গলা জড়িয়ে ধরল। কিন্তু যখন বুঝতে পারল সে কিভাবে আছে তখনই ছটফট করতে নিলে কিভাবে যেন আর ছটফট করলো না। রিদওয়ানের দিকে খেয়ে ফেলা লুক নিয়েই তাকিয়ে থাকলো। পরপর কয়েকটা শুকনো ঢুকও গিলল। আজকে রিদওয়ানকে এতটা আকর্ষণীয় লাগছে কেন? সেজেছে কি বেশি? চোখ বড় বড় করে রিদওয়ানকে পর্যবেক্ষণ করে নিল। প্রতিদিন যেভাবে রিদওয়ান তৈরি হয় আজও সেভাবে তৈরি হয়েছে। তবে আজ এত সুন্দর সুন্দর লাগছে কেন? রুমে এনেই ভোরকে বেডের কাছে বসিয়ে দিল। বেডে বসলেও রিদওয়ানের গলা ছাড়ল না ভোর, এখনো শক্ত করেই ধরে আছে। রিদওয়ান ছাড়াতে নিলে ভোর নিজের হাত আরো শক্ত করে ধরল। আপনার ঠোঁটে একটু স্পর্শ করি ব্যক্তিগত স্বামী, বেশি না, শুধু একবার। ভোরের হঠাৎ এরূপ কথায় রিদওয়ান অবাক নজরে তাকালো। এর আবার কি হলো? জীবনে যে মেয়ে থেকে সামান্য গালে চুমু দেওয়াতে পারলো না সে মেয়ে নাকি ঠোঁটে চুমু খাবে? কি হলো ব্যক্তিগত স্বামী? আমায় দেবেন না জ্বর আসছে কি তোমার? উল্টো পাল্টা বলছে কেন? স্পর্শ করতে? আমার কথা আপনার থেকে উল্টাপাল্টা মনে হচ্ছে? ভোরের কথায় রিদওয়ান তৎক্ষণাৎ কিছু বলল না। এক নজরে তাকিয়ে থাকলো ভোরের দিকে। এভাবে তাকানোতে ভোর নিজেও তাকালো। খাবার খাওনি কেন? রিদওয়ানের কথা শুনে ভোর মুখ ভেঙচি দিয়ে অন্যত্রে তাকালো। ভোরের এরূপ বাচ্চামো দেখে রিদওয়ান হাসলো কি? হুম, একদমই হাসলো না। নিজের মধ্যে থাকা গম্ভীরতা বজায় রেখেই ভোরের থুতনি ধরে একদম কাছে আনলো। এভাবে কাছে আসাতে ভোরের পুরো শরীর শিরশির করে উঠল। কথার অবাধ্যতা হতে বারণ করেছিলাম ভোর, তবে এখনো কেন এত অবাধ্যতা? আমি অবাধ্য হব, আপনার কোনো সমস্যা? কোনো মতে ঢুক গেলে ভোর উত্তর দিল। ভোরের উত্তর শুনে রিদওয়ান তৎক্ষণাৎ ভোরের একদম নিকটে গিয়ে ভোরের কাঁধের পিছনে হাত দিয়ে হালকা শক্ত করে ধরেই ঠোঁট ছুঁই করে কাছে আনলো। এতে রিদওয়ানের পুরো গরম নিঃশ্বাসের বেগ ভোরের মুখমণ্ডলে ছড়িয়ে পড়ছে। তবে তো সে অবাধ্যতার জন্য পুরস্কার স্বরূপ শাস্তি দিতে হয়। রিদওয়ানের কথা বলার টোনটি ভোর পৌঁছার আগেই তার ঠোঁটের উপরে আক্রমণ করে বসলো। রিদওয়ান যেন আজ ভীষণ মাতাল নেশায় জড়িয়ে আছে। ভোরের শরীর ছেড়ে দিতে চাইলে রিদওয়ান অন্য হাত দ্বারা আটকে দিল। রিদওয়ানের পুরস্কার স্বরূপ শাস্তি চলতে থাকলো প্রায় অনেকক্ষণ। এরূপ শাস্তির আওতায় ভোর যেন ছটফট করতে লাগলো ভীষণ। তবে রিদওয়ান না তো ভোরকে ছাড়লো আর না তো নিজে ভোরের মাতাল নেশা থেকে মুক্ত হলো। 15 মিনিট পর ছাড়তেই ভোর মন ভরে নিঃশ্বাস নিতে থাকলো। তবে সেই সুযোগটাও বেশিক্ষণ দিল না। এর আগেই রিদওয়ান আবারও ভোরকে মাতাল করতে ব্যস্ত হয়ে পড়ল। এরূপ কয়েকবার হওয়ায় ভোর রিদওয়ানের বুকে কিল ঘুষি দিতে থাকলো। রিদওয়ান হয়তো বুঝলো ভোরের ছটপট করার কারণ, ছেড়ে দিল সাথে সাথেই। আর অবাধ্যতা হবে? রিদওয়ানের কথায় ভোর অবাক নজরে তার দিকে তাকালো। তার মানে এতক্ষণ অবাধ্যতার জন্যই এরূপ শাস্তি দিচ্ছিল। ভোরকে কোনো কিছু বলতে না দেখে আবারও রিদওয়ান ভোরের কাছে আসতে নিলেই সে তৎক্ষণাৎ রিদওয়ানের বুকে হাত দিয়েই হালকা পিছিয়ে গেল। হব না, হব না। কি হবে না? আপনার অবাধ্য হব না। আর ইউ শিওর? 200% শিওর। হোয়াট? একেবারে শিওর শিওর। রিদওয়ানের কথায় ভোরকে ভয় মিশ্রিত চাহনির মধ্যেই উত্তর করতে দেখলে রিদওয়ান বেড থেকে উঠে পড়ল। শরীরে থাকা শার্টটি মুহূর্তের মাঝেই খুলে কাবাডের দিকে গিয়ে কাপড় নিল। কাঁধে সে কাপড় ঝুলিয়ে ভোরের দিকে আবারও দৃষ্টি নিক্ষেপ করল। খালাকে বলো রুমে দুজনের জন্য খাবার দিতে। আমি 10 মিনিটের মধ্যে আসছি। কথাটা বলেই রিদওয়ান ওয়াশরুমে ঢুকে পড়ল। এদিকে ভোরের অবস্থা দেখার মতো। পুরো ঠোঁটের অবস্থা লাল টমেটোর মতো লাল হয়ে আছে। হাত দ্বারা ঠোঁট হালকা ঘষতে গেলেই ব্যথার চোটে আহ করে উঠল।
এই লোক দিন দিন এমন রাক্ষস হয়ে যাচ্ছে কেন? কই ভাবলাম জামাইকে মন ভরে চুমু খাবো, কিন্তু জামাই তো আমার থেকেও আরো 10 কাঠি উপরে। আবার চুমুকে আমাকে ব্যথা দিয়ে ছাড়লো। শালা খবিশ জলহস্তি একটা। তুমি এখনো যাওনি? আমাকে কি আসতে হবে? হঠাৎ রিদওয়ানের কথায় ভোর বসা থেকেই লাফিয়ে উঠল। এই লোক না ওয়াশরুমের দরজা বন্ধ করেছিল? দরজা খোলা কেন তবে? সোজা কথাই তোমার কাজ হবে না। দাঁড়াও, আমি আসছি। কথাটা বলেই রিদওয়ান ওয়াশরুম থেকে আসতে নিলেই ভোর রুম থেকেই দৌড় মারলো বাইরের দিকে। আপনার আসতে হবে না, আমিই যাচ্ছি। কথাটা বলতে বলতে ভোরের আওয়াজ ক্ষীণ হয়ে গেল। বুঝতে পারলো মেয়েটা এক দৌড়ে নিচে নেমেছে। রিদওয়ান ভেতরকার গভীর নিঃশ্বাস ফেলে দরজা অফ করলো আবারও। এই মেয়ে দিন দিন রিদওয়ানের অবাধ্যতা তো করছেই, সাথে বাচ্চামো স্বভাবও তৈরি হচ্ছে। আচ্ছা অন্তু, আমি কি কিছু ভুলে গেছি? এই ধর এমন কিছু যেটার জন্য তোর দাদা ভাই আমার উপর রেগেছিল। ভোরের এরূপ কথা শুনে অন্তি হাঁটতে হাঁটতেই দাঁড়িয়ে পড়ল। এই কথাটা ভোর হয়তো হাজারবার অন্তিকে জিজ্ঞেস করেছে, কিন্তু বরাবরের মতোই অন্তির একই উত্তর। তুই বেশি ভাবছিস ভোর। হয়েছে, থাম অন্তু। তোর একই উত্তর শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি। আর তোর একই প্রশ্ন শুনতে শুনতে আমি হাঁপিয়ে উঠেছি। এই টপিক চেঞ্জ কর বোন। ঠিক আছে, তোকে আর এগুলো জিজ্ঞেসই করবো না। আমি নিজেই খুঁজে বের করব। তোর দাদা ভাই হয়তো আমার কাছে কোনো কিছু লুকিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সেই লুকানো খবর শুধু একবার আমি জানতে পারি, এরপর দেখবো তোর দাদা ভাইয়ের রাগ বড় ছিল নাকি আমার জেদ বড়। ভোর কথাটা বলেই ভেঙচি কাটে। এর মধ্যেই মেহেরিন এসে দুজনের সাথে যোগ দেয়। আজ মেহেরিন খুব আবদার করছে যাতে আজ তারা রেস্টুরেন্টে খেতে যায়। ভোর আপাতত অন্তির সাথে কথা বলছে না। তার কেন জানি না আজ খুব রাগ উঠছে। ইচ্ছে তো করছে নিজের মাথা নিজেই ফাটিয়ে দিতে। মাঝে মাঝে তার মস্তিষ্কে আবছা কিছু স্মৃতি ভেসে ওঠে, কিন্তু পুরোপুরি সেই স্মৃতি অবজার্ভ করতে পারে না। আজ শাওন আর আরিয়ান ভার্সিটি আসেনি। শাওন কিছুদিন পরেই স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে। তার জন্যই আরিয়ানকে নিয়ে কিছু কাগজপত্রে কাজ করার জন্য ভিসা অফিসে গিয়েছে। তিন বান্ধবী কিছুক্ষণের মধ্যেই নামি দামি এক রেস্টুরেন্টে প্রবেশ করে। প্রবেশ করা মাত্রই ভোরের হঠাৎ কেমন যেন হালকা পরিচিত ঠেকলো আশেপাশে। এর মধ্যেই মেহেরিন অন্তি ও ভোরকে টেনে নিয়ে আগে থেকে খালি থাকা একটি টেবিলে গিয়ে বসলো। তিনজন মিলে নিজেদের পছন্দ মতো অর্ডার করলো। এইদিকে মেহেরিনের ফোনে মেসেজ আসায় হালকা ব্লাশ করেই SMS এর রিপ্লাই দিতে থাকলো। অন্তি খেয়াল করলো বিষয়টা। সে হালকা চুকে দেখার চেষ্টা করলো কার মেসেজ পেয়ে তার বান্ধবী এইভাবে ব্লাশ করে করে SMS করছে। কিন্তু অন্তি কিছু দেখার আগেই মেহেরিন নিজের ফোন সরিয়ে নিল। অসভ্য সেরি, এইভাবে লুকিয়ে লুকিয়ে ফোন দেখছিস কেন? মেহু শোনা, তুমি যে তলে তলে টেম্পু চালাচ্ছ সেই ব্যাপারে আমাদের জানাটা কি অপরাধ? হুম হুম। অন্তির কথা শুনে মেহেরিন ক্যাবলাকান্তের মতো হাসি দিল। নিজের মধ্যে থাকা গোপন প্রেমের অনুভূতিগুলো জানালো না। আপাতত তার ইচ্ছে আছে লুকিয়ে লুকিয়ে প্রেম করা। এরপর না হয় সময় বুঝে সামনাসামনি প্রকাশ করবে। আর যখন পুরোপুরি প্রকাশিত হবে তখন সবচেয়ে বেশি অন্তি আর ভোরই চমকে যাবে। আর সেদিনটা দেখার অপেক্ষায় আছে মেহেরিন। ম্যাম, আপনাদের অর্ডার। ওয়েটারের কথায় সবার মনোযোগ তার দিকে নিক্ষেপিত হলো। অন্তি আপাতত ওইদিকে আর ঘাটল না। নিজের পছন্দের চিকেন টিক্কা নিয়ে মুখে দিল। তৃপ্তি নিয়ে কিছুক্ষণ চলল তার খাওয়া। এদিকে মেহেরিন নিজেও বার্গারের মধ্যে ডুবে গেল। দুজনের খাবার অর্ধেক শেষ হলেও ভোরের প্লেটের খাবার যেমন আছে তেমনই রয়ে গেল। তার আপাতত অন্য কোনো দিকে নজর নেই। পুরো নজরের প্রাণবিন্দু কেড়ে নিয়েছে সামনে দৃশ্যমান পর্দার আড়ালে থাকা প্রাইভেট টেবিল সেন্টারে। সেখানে দৃশ্যের মধ্যে একজন নরনারীর জড়িয়ে ধরা দৃশ্য ভেসে উঠল। তার সাথে কয়েকজন লোকের কথাবার্তাও। হয়তো কোনো সেলিব্রেশন চলছে। এর মধ্যে কাউকেই ভোর চিনে না। তবে এসব দৃশ্যের মধ্যেই ঝাপসা কিছু কথা ভেসে উঠল। সাথে ভেসে উঠল রিদওয়ানের সাথে থাকা কোনো এক মেয়ের অবয়ব। আস্তে আস্তে মাথা চেপে ধরেই হঠাৎ চিৎকার করে উঠল। মাথার মধ্যে হওয়া ফের সেই অসহ্য যন্ত্রণার সাথে কঠিন কিছু কথার আদল যেন প্রতিটি রাগের শিরায় শিরায় ধুপধুপ করে আওয়াজ করতে থাকলো। ভোরের এরূপ চিৎকারে অন্তি মেহেরিন দুজনেই ভয় পেয়ে গেল। তাদের হাতে থাকা খাবারগুলো ছিটকে পড়ল টেবিলের একপাশে। বুকে হাত দিয়ে দুজনই দুজনের দিকে তাকিয়ে ফের তাকালো বিধ্বস্ত হওয়া ভোরের দিকে। ভোরকে এভাবে মাথা রেখে ছটফট করতে দেখে অন্তি তাড়াতাড়ি বসা থেকে উঠে পড়ল। কম্পমান শরীর নিয়ে ভোরকে সে অবস্থাতেই জড়িয়ে ধরল। হোয়াটস হ্যাপেন ভোর? মাথা ব্যথা করছে ভোর? প্লিজ মুখটা তোল সোনা।
অন্তির কথায় ভোর তখনও মাথা ছাড়ল না। অতিরিক্ত ধপধপের মধ্যেই স্মৃতিচারণ হতে থাকলো পুরো বিষয়টা। কথাগুলো মনে পড়তেই ভোর নিজেকে আর ধরে রাখতে পারল না। সরাসরি উঠে পড়ল বসা থেকে। অন্তি জড়িয়ে ধরে থাকায় সেও ভোরের হঠাৎ উঠে পড়াতে একটু দূরে গিয়ে ছিটকে পড়ল। এভাবে পড়ে যাওয়ায় হাতের কবজিতে হালকা ব্যথাও পেল, তবে সেসব ব্যথাকে আপাতত খেয়াল করলো না। তাড়াতাড়ি উঠেই ভোরের কাছে গেল। ভোর, এই ভোর, কি হলো তোর? এমন আচরণ করছিস কেন? পানি খাবি? মিহু, পানির গ্লাসটা দে। অন্তির কথায় মেহেরিন তাড়াতাড়ি গ্লাসটা এগিয়ে দিল। মেহেরিন নিজেও ভোরের এক পাশে দাঁড়িয়ে আছে। পানির গ্লাস নিয়েই অন্তি ভোরের সামনে ধরল। ভোর শক্ত অবয়ব ধারণ করেই অন্তির দিকে তাকালো। তোর দাদা ভাইয়ের যে আগে একটা সম্পর্ক ছিল সেই বিষয়ে তুই আগে থেকে জানতিস অন্তু? ভোরের হঠাৎ করা প্রশ্নে অন্তি কেঁপে উঠল। ভোরের প্রশ্ন শুনে অন্তি কিছুটা পিছিয়ে গেল। এভাবে পিছিয়ে যাওয়ায় ভোর কিছু একটা টের পেল। অন্তি পিছিয়ে গিয়েও ফের ভোরের সামনে আসলো। ভোর সোনা, মাথা ঠান্ডা কর আগে। এসব কথা পরেও বলা যাবে। পানিটা আগে খেয়ে নে না বোন আমার। আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে অন্তি। ওনার কি আগে কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল? মেহেরের নিজেও অন্তির দিকে অবাক নজরে তাকালো। তার জানা মতে রিদওয়ান ভাইয়ের তো কারোর সাথে সম্পর্ক ছিল না। তবে ভোর বারবার একই প্রশ্ন কেন করছে অন্তিকে? ভোর, এইটা আবার কেমন প্রশ্ন? ভাইয়ার অন্য জায়গায় সম্পর্ক থাকতে যাবে কেন? মেহু, এইসব ব্যাপারে তুই চুপ থাকবো। আমার কিছু প্রশ্নের উত্তর চাই, আর যেটা অন্তি বা তোর দাদা ভাই দিতে পারবে আমাকে। ভোর, বোন আমার, এসব কি প্রশ্ন শুরু করেছিস? দাদা ভাইয়ের সম্পর্ক কেন থাকতে যাবে অন্য জায়গায়? আমি জাস্ট জিজ্ঞেস করেছি ওনার কি আগে কখনো সম্পর্ক ছিল কিনা, এমন কোনো মেয়ের সাথে যাকে আমরা চিনি। আমি এই বিষয়ে কিচ্ছু বলতে পারবো না তোকে। দাদা ভাইকে জিজ্ঞেস করলে উত্তর পাবি। এখন প্লিজ নিজেকে একটু শান্ত কর। পানিটা খা প্লিজ। অন্তির কথায় ভোর চুপ করে রইল। নিজের মতো করেই অন্তির হাতে থাকা গ্লাসটি নিয়ে ঢকঢক করে পুরো পানিটাই গলা ধক্করণ করে ফেলল। গ্লাস খালি হতেই তার টেবিলের উপর শব্দ করেই রাখলো। রেস্টুরেন্টে আজ লোকের সংখ্যা কম দেখে ভোরের কার্যকলাপ কেউ দেখল না। আমায় যেতে হবে অন্তু, তোরা বস। আমি বেশিক্ষণ সময় নেবো না, কাজ শেষ হলে বাসায় চলে আসবো। বেশিক্ষণ সময় নিবি না মানে? কই যাচ্ছিস তুই? হ্যাঁ রে ভোর, কই যাচ্ছিস আমাদের ফেলে? যেখানে যাস আমরাও তোর সাথে যাব। শোন, আমি ছোট বাচ্চা নই, যথেষ্ট বড় হয়েছি, একা চলতে পারি, চিন্তা করিস না তো। অন্য কোথাও যাচ্ছি না আমি। আমি ওনার অফিসেই যাচ্ছি। ভোর কথাটা বলেই ব্যাগ হাতে নিয়ে কোনো মতে দৌড়ে বের হয়ে গেল। অন্তিও বের হতে নিলে খাবারের বিল পে করার জন্য দাঁড়িয়ে পড়ে। কোনো মতে তাড়াহুড়ো করে 1,000 টাকার 2টা নোট দিয়েই সেও দৌড়ে বেরিয়ে পড়ল। মেহেরিনও তাই করলো। সবাই তিন বান্ধবীর কাণ্ড দেখতে থাকলো। একজনের পর একজন যেন রেলগাড়ির রাইল ধরেই দৌড়ালো। অন্তি বাইরে এসে ভোরের কোনো হদিস পেল না। বাড়ির গাড়িটাও নিয়ে যায়নি। গাড়ির ড্রাইভার আঙ্কেলকে ভোরের কথা জিজ্ঞেস করলে সেও মাথা নাড়িয়ে বলল সে যে ভোরকে দেখেনি। অন্তি হতাশ হয়ে ব্যাগে থাকা ফোনটি বের করেই কল লাগালো কাঙ্ক্ষিত ব্যক্তিকে। দু একবার রিং হতেই রিসিভ হলো। অন্তি কোনো মতে নিজেকে সামলে ভোরের বর্তমান অবস্থা আর তার এভাবে বেরিয়ে যাওয়া সবই জানালো কলের অপোজিটে থাকা ব্যক্তিটিকে। সবই শুনল সেই ব্যক্তি। অন্তিকে আপাতত ঘাবড়াতে বারণ করলো। সাবধানে বাসায় যেতে বলল। ওই দিকটা সেই সামলে নেবে। ফোন কেটে দিয়েই হাতে থাকা কফির মগটি মুখে দিতে দিতেই বাইরের দৃশ্য দেখতে থাকলো। এর মধ্যেই কারো আবারও কল আসলে রিসিভ করে কানে চাপলো। নজর রাখো ম্যামের ওপর, তার কোনো অসুবিধা যাতে না হয়। ঠিক আছে, আসতে দাও তোমার ম্যামকে। কথাটা বলেই কল কেটে দিল রিদওয়ান। কারো চোখে পর্যবেক্ষণ করতে থাকলো ফোনে থাকা লোকেশন ট্র্যাক হওয়া ম্যাপে। অনেকদিন আগেই ভোরের হাতে থাকা আংটিতে জিপিএস ট্র্যাকার তার অজান্তেই লাগিয়ে রেখেছিল। এই জিপিএস ট্র্যাকার স্পেশালি ভোরের জন্য জাপান থেকে আনা হয়েছে। রিদওয়ানের সবসময় একটা ভয়ই থাকতো, তার হোয়াইট এঞ্জেল যদি কখনো তার কাছ থেকে হারিয়ে যায় তখন এই মেয়েকে সে কই খুঁজবে। তার জন্যই বুদ্ধি করে এই ব্যবস্থা গ্রহণ করেছে সে। Come, my white angel, come. I'm waiting for you. If you want to know about my past life, then I will tell you every details. But don't worry, it won't hurt too much. It's because, and also you'll be always find me by your side, honey. আমি আপনার অতীত সম্পর্কে জানতে চাই, এমন অতীত যে অতীতে আমি ছাড়া অন্য কেউ আপনার লাইফে ছিল। ভোরের কথায় রিদওয়ান সামনে এসে ভোরকে ধরে বসাতে চাইলেই মেয়েটা নিজেকে রিদওয়ানের থেকে সরিয়ে নেয়।
এতে রিদওয়ানের খারাপ লাগলেও নিজেকে স্বাভাবিক রাখলো। তুমি ছাড়া কখনই আমার লাইফে কেউ ছিল না হানি, আর যদি থেকেও থাকে তাই শুধুমাত্র প্রয়োজনও রেখেছিলাম। রিদওয়ানের কথার মর্ম ভোর কিছুটা উপলব্ধি করতে পারলেও পুরোটা সে বুঝতে পারেনি। খেয়ালি করে কথা বলবেন না, যা বলো পরিষ্কার করে বলুন। ভোরের রাগান্বিত কথা শুনে রিদওয়ান মুচকি হাসলো। যাই হোক, মেয়েটা যে এখন তার থেকে কৈফিয়ত নিচ্ছে এটাতেই তার কেমন যেন শান্তি শান্তি অনুভব হচ্ছে।